হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় কি সেটা এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা বিশেষ বিষয় নিয়ে। তোমরা যারা আইসিএসসি বোর্ড এক্সাম দিতে চলেছ তাদের মধ্যে অনেকেরই একটা ভয় আছে যে রচনা যদি কমন না পাই তাহলে কি হবে। রচনা প্রথমত কমন পাওয়ার উপায় আছে, সে বিষয় নিয়ে আমি আগেও ভিডিও করেছি, আজকেও সামান্য একটু বলবো ভিডিওর শেষে। কিন্তু তার আগে তোমাদের যে বিষয়টা অত্যন্ত ভয়ের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে রচনা যদি কমন না পাও তাহলে তোমরা ঠিক কি করবে। প্রথমেই যেটা বলবো, একদম ভয় পেয়ে টেনশন করবে না। টেনশন যদি করো তাহলে কিন্তু তোমাদের জানা প্রশ্নের উত্তরগুলোও তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। আর টেনশন করে কি হবে, তোমরা যেটা পারার সেটা পারবে, যেটা না পারার সেটা পারবে না। এখন যদি টেনশন করো উল্টে যেটা পারার সেটাও ভালোভাবে লিখে আসতে পারবে না। তাহলে তোমাদের একটাই কাজ করণীয়, সেটা হচ্ছে মাথা একেবারে ঠান্ডা রেখে এক্সামটা দিয়ে আসা। ধরো প্রশ্নপত্র খুলেই দেখলে রচনা একেবারে কমন পড়েনি, তখন তুমি মাথাটা কুল রাখবে, একেবারে ঠান্ডা রাখবে, চলে যাবে সেকশন বিতে। সেকশন বিতে তোমাদের টেক্সটের উপর প্রশ্ন হয়, তোমাদের পাঠ্য বিষয়ের উপর প্রশ্ন হয়। তোমাদের পাঠ্য বিষয় থেকে যে প্রশ্নের উত্তরগুলো করতে বলা হয়েছে বা তোমরা যেগুলো চুজ করেছো করবে বলে সেগুলো লিখে ফেলো। একেবারে নির্দিষ্ট সময় ধরে সেকশন বি শেষ করো, এরপর চলে এসো সেকশন এতে। সেকশন এ যখন তুমি স্টার্ট করছো তখন প্রথমে গ্রামার করে ফেললে, তোমাদের যে প্যাসেজ আছে প্যাসেজের প্রশ্ন উত্তর আছে সেটা করে ফেললে, এরপর তোমাদের লেটার রাইটিং আছে সেই লেটার রাইটিংটা লিখে ফেললে, লাস্ট তোমাদের হাতে অন্ততপক্ষে 20 মিনিট রাখতেই হবে রচনা লেখার জন্য। এই রচনা তোমার কমন পড়েনি, এবার তুমি কি করবে, হাতে তোমার আছে 20 মিনিটস। এখন তুমি চলে যাও তোমাদের পিকচার কম্পোজিশনে। তোমাদের মধ্যে অনেকেই বারবার জানতে চাও এই পিকচার কম্পোজিশনটা কিভাবে লিখবো। খুব ভালোভাবে প্রশ্নপত্রর যে তোমাদের ডিরেকশনগুলো দেওয়া আছে যে কিভাবে কি করবে, সেগুলো যদি ইনস্ট্রাকশন ভালো করে ফলো করো, সেই ইনস্ট্রাকশন পড়লে দেখবে তোমাদের পিকচার কম্পোজিশনে লেখা আছে যে নিচের প্রদত্ত ছবিটি বর্ণনা করো। তারপর লেখা আছে ওই ছবিটা দেখে তোমার মনের যে অনুভূতি হয় সেটা প্রবন্ধাকারে লেখো বা সেটা লিখতে বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে তোমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে ছবিটা তোমাদের প্রশ্নপত্রে দেওয়া হয়েছে সেটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করা। এরপরের কাজ কি না, পর্যবেক্ষণ করে তোমরা চোখের সামনে যা যা দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে সেটাকে বর্ণনা করে ফেলা। অর্থাৎ কি দেখতে পাচ্ছ, ধরা যাক তোমার প্রশ্নপত্রে যে ছবিটা এসেছে সেই ছবিটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ কতগুলো পাকা বাড়ি, একতলা, দোতলা, তিনতলা অথবা বহুতল। এরপর তুমি দেখতে পাচ্ছ একেবারে সড়ক পথ যেখানে 4 চাকার গাড়ি চলছে, বাস চলছে, লরি চলছে, ট্রাম চলছে, অথবা এগুলোর সবটা না হলেও কিছুটা চলছে। অথবা তার মধ্যেও তুমি দেখতে পাচ্ছ মানুষ ঘুরে বেড়াচ্ছে, কেউ এই তাদের পোশাক আশাক দেখে তুমি ঋতুটাকে বুঝতে পারছো যে কোন সময়কাল। এরপর যদি সময়টা দুপুর হয় বা সময়টা রাত্রি হয় সেটাও তুমি পর্যবেক্ষণ করছো। সমস্তটা পর্যবেক্ষণ করে তুমি যা যা দেখছো ঠিক সেটাকে হুবহু বর্ণনামূলক ভাবে লিখে ফেলো। মানে তুমি যে স্টার্টিংটা করছো লেখা শুরু, সেটাকে তোমাকে প্রথমেই 3 থেকে 4 লাইন তুমি ছেড়ে দাও। মানে স্টার্টিং এর আগেই 3 থেকে 4 লাইন তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে শুরু করো। শুরুটা হবে এই রকম, প্রশ্নপত্রে প্রদত্ত ছবিটির থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এই রকম বলে তুমি শুরু করছো। শুরু করার যখন তুমি শুরু করছো, এই যে আমি ছবির একটা বর্ণনা দিলাম, সেই বর্ণনা থেকে কি বুঝতে পারছো, ছবিটা গ্রামের না শহরের? অবশ্যই শহরের। তাহলে লেখো একটা শহরের চিত্র এখানে বর্ণনা করা হয়েছে। এবার তুমি ধরো ছবিটায় দেখছো মানুষ গলদঘর্ম হয়ে যাচ্ছে, কেউ ছাতা ব্যবহার করছে দিনের বেলা রোদের মধ্যে, কেউ পানীয় জল খাচ্ছে, কেউ শরবত খাচ্ছে, কেউ প্রচন্ড কড়া রোদে ডাব খাচ্ছে। এরকম বিভিন্ন রকমের ছবি তুমি ওই মানে চিত্র তুমি ওখানে টুকরো টুকরো ছবি দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে। সেই সমস্ত বিষয়গুলো তুমি বর্ণনা করো। কোথায় কি দেখতে পাচ্ছ, বাদিকে এটা রয়েছে, ডান দিকে এটা রয়েছে, বা দূরে দেখা যাচ্ছে কতগুলো বাড়ি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে, সমস্ত কিছু বর্ণনা করে ফেলো। বর্ণনা হয়ে গেলে, বর্ণনা কিন্তু বিস্তর করতে পারবে না, মোটামুটি একটা পাতার হাফ পেজ পর্যন্ত তুমি বর্ণনা করতে পারবে। এই বর্ণনা যখন তোমার হয়ে গেল, এরপর তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করো।
প্যারাগ্রাফ চেঞ্জ করে যেটা তুমি শুরু করছো সেটাই হচ্ছে তোমার অনুভূতির বিষয়। তুমি ছবিটা দেখে ঠিক কি মনে করছো, তোমার মনের ভেতরে কি উঁকি দিচ্ছে, কি আসছে, সেটা তোমাকে এবার লিখে ফেলতে হবে। তাহলে তোমাকে নির্দিষ্ট কোনো প্রবন্ধ কিন্তু লিখতে বলা হলো না। ওই ছবিটা দেখে তোমার মনে যেটা হচ্ছে বা যে অনুভূতিটা সৃষ্টি হচ্ছে সেটা তুমি লিখবে, সেটা তোমার নিজের মতো করে তুমি লিখতে পারবে। ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেল নয় কি? তাহলে এই যে একটা গ্রীষ্মের দুপুরের ছবি আমি দেখতে পাচ্ছি, জলজ্যান্ত একটা মানে চলমান ছবি যাকে বলে শহরে, সেটা আমি দেখতে পাচ্ছি, সেটাকে তাহলে আমি ডেসক্রাইব করতে পারি আমার মনের মতো করে। ধরা যাক এই ছবিটা দেখে আমার মনের মধ্যে স্মৃতিপটে ভেসে উঠছে কোনো এক গ্রীষ্মের দুপুরের কথা। যে গ্রীষ্মের দুপুরে আমি কোনো একটা কাজে বেরিয়েছিলাম, সেই দুপুরে আমি কি কি দেখেছিলাম, কোনো একটা বিশেষ ঘটনা যেটা আমার মনকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল, সেই বিষয়গুলো কিন্তু তুমি বর্ণনা করতে পারো। আর এই গ্রীষ্মের দুপুর লেখার ছলে তুমি গ্রীষ্মকালীন দু একটা কোটেশন দিয়ে দাও। রচনার শুরুতে কিন্তু এক্ষেত্রে তুমি দিতে পারছো না, সেক্ষেত্রে মাঝে মাঝে ভেতরে কিংবা তোমার লেখার শেষে তুমি কোটেশনগুলো ব্যবহার করতে পারো। এছাড়া তুমি লেখাটাকে অন্যভাবেও লিখতে পারো। ধরো সেই গ্রীষ্মের দুপুরের ছবিটা দেখে তোমার মনের মধ্যে একটা গল্প ভেসে আসছে, একটা গল্প, কোনো একটা ভালো গল্প, সেই ভালো গল্পটাকে তুমি লিখে দিতে পারো তোমার মনের মতো করে। যারা কাল্পনিক মানে কল্পনা করতে পারো, ভালো কল্পনাপ্রবণ লেখা লিখতে পারো, আমি জানি অনেকেই লিখতে পারো তোমাদের মধ্যে, তাদের কিন্তু এই ধরনের লেখায় কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের কল্পনা শক্তি একটু কম তাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু অসুবিধা হলেও তোমরা এই লেখাটা যদি নিজের মতো করে কিছুটা লিখে আসতে পারো ভালোভাবে, ধরো তোমার স্পেলিং মিস্টেক কম হলো, তোমার বাক্য গঠন ঠিকঠাক হলো, তুমি ওই যে বর্ণনা করেছো ছবিটার সেখানেই কিন্তু তুমি অনেকটা মার্কস পেয়ে যাচ্ছ। এরপর তোমার অনুভূতিটার উপর যে বাকি মার্কসটা পড়ে থাকছে সেই মার্কসটা কিন্তু তুমি অনেকটাই তুলতে পারবে তোমার লেখার উপরে। তাহলে দেখো পিকচার কম্পোজিশন তোমার কাছে অনেকটা ইজি হয়ে গেল। এই যে লেখাটা তুমি কমপ্লিট করলে, সেই লেখাটায় ভালো মার্কস পাওয়ার সবটা কিন্তু এখনো তুমি করে ওঠোনি। কি কাজ বাকি আছে মনে করে দেখো। প্রথমেই আমি কি বলেছিলাম, লেখার শুরুতে 3 থেকে 4 লাইন মোটামুটি তুমি ছেড়ে দেবে। ওই যে ছেড়ে রেখেছিলে জায়গাটা, সেই জায়গায় এবার তুমি তোমার রচনার মানে যেটা লিখলে সেই লেখার একটা নাম দেবে, শিরোনাম দরকার। সেই শিরোনামটা হতে পারে কোনো এক গ্রীষ্মের দুপুর, অথবা স্মৃতিপটে ভেসে ওঠা কোনো এক গ্রীষ্মের দুপুর, কিংবা শুধুই গ্রীষ্মের দুপুর, যে কোনো একটা নাম কিন্তু তুমি দিতে পারো। সেটা তোমার লেখার সাথে মানিয়ে তোমাকে দিতে হবে। এইবার তোমার পিকচার কম্পোজিশন কমপ্লিট হয়ে গেল। তুমি কিন্তু আউট অফ 15 এই পিকচার কম্পোজিশন যদি ঠিকঠাক লিখে আসো, এখানেও 15-এ 15 পেতে পারো যদি লেখাটা খুব ভালো হতে পারে। এবার যে বিষয়টায় আসবো, প্রথমেই বলেছিলাম যে রচনা কমন পাওয়া যায়, তার জন্য কি করবে। তোমাদের হাতে এখন অনেক কম সময় আছে আমি জানি, কিন্তু এই কম সময়ের মধ্যেও তোমরা প্রতিদিন যদি 1টা থেকে 2টো রচনা রিড করো, লার্ন করতে বলছি না, যদি রিড করো তাহলে রচনার একটা আইডিয়া কিন্তু তোমাদের মধ্যে হবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, কোন রচনাগুলো তুমি রিড করবে? তোমার হাতে অনেক রচনা বই আছে, সেই রচনাগুলোর মধ্যে বিস্তর রচনা আছে। তাহলে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যদি তুমি মনে করো তাহলে আমাদের যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটাই মাত্র নম্বর, সেটা হচ্ছে 8777416211। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি আমাদের সফট কপি এসের ওপর যেটা আছে সেটা পারচেস করতে পারো। সেখানে 36টা এসে, সিলেক্টিভ এসে আমি তোমাদের জন্য দিয়েছি। এই এসেগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, ভালোভাবে তৈরি করতে পারো, আমি নিশ্চিত করে বলতে পারি রচনা তোমরা কমন পাবে। হ্যাঁ, হুবহু যে রচনা তোমরা পড়ে যাচ্ছ সেই শিরোনামযুক্ত রচনা নাও পেতে পারো, কিন্তু যে কোনো একটা রচনা তোমরা এমন পাবে যেটা ওই 36 রচনার মধ্যে থেকেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে। আর যারা এখনো মনে করছো যে এই রচনার প্রয়োজন আছে, তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করো এবং আমাদের পিডিএফটা সংগ্রহ করো। আমি নিশ্চিত করে তোমাদের বলছি, বিশ্বাস দিয়ে বলছি, তোমরা অবশ্যই উপকৃত হবে। এখনো পর্যন্ত যারা এই পিডিএফ সংগ্রহ করেছে তারা প্রত্যেকে কিন্তু উপকৃতই হয়েছে। আর যাদের প্রয়োজন নেই, যারা রচনা ভালোভাবে তৈরি করছো অন্যান্য বই থেকে, তাদের জন্যও বলবো
অবশ্যই কমন পাবে তোমরা যদি অনেক রচনা ভালোভাবে দেখে থাকো। আর যদি একান্তই না পাও তাহলে অবশ্যই পিকচার কম্পোজিশনটা ঠিক এইভাবে গুছিয়ে লিখে এসো, দেখবে তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা মনে করছো যে তোমাদের বোর্ড এক্সামের আগে একটা মক টেস্ট দিলে খুব ভালো হতো, তাহলে আর কোথাও নয়, চলে এসো আমাদের দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের মক টেস্টের জন্য। এখানে তোমাদের মক 1 অলরেডি হয়ে গেছে আর মক 2 হতে চলেছে। অলরেডি একটা মক 2 হয়ে গেছে, আরো 3টে ডেট এখনো পড়ে আছে। তোমরা তোমাদের চয়েসেবল ডেট তোমরা নিয়ে নিতে পারো এবং সেখানে মক 2 এক্সামটা তোমরা দিতে পারো। তাহলে তোমাদের একটা এক্সপেরিয়েন্সও তোমরা গ্যাদার করবে যে বাংলা প্রশ্ন কেমন হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর সেই পেপার কিন্তু আমি চেক করব তোমাদের কোথায় কি ধরনের ভুল হচ্ছে, সেটাও তোমাদের একেবারে ভালোভাবে দেখিয়ে দেব। তাহলে তোমাদের পক্ষেও সেই ভুলগুলো দেখে রাখা ভালোভাবে সুবিধা হবে। এরপরে বোর্ড এক্সামে তোমরা যখন বসবে দেখবে তোমাদের এক্সামটা অনেক সহজ এবং সরল হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।